আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে বায়োমলিকুলসের যে চ্যাপ্টার যে অংশটা সেটি আমরা পড়ব, সেটি হচ্ছে লিপিড। লিপিড বা ফ্যাট আমরা পড়ব হচ্ছে লিপিড। ক্লাস 9 লেভেলে লিপিড সংক্রান্ত যে প্রশ্নগুলো আসে সেটা মধ্যে লিপিড কাকে বলে, লিপিড কোথায় পাওয়া যায়, লিপিডের কাজ কী। তো লিপিড বা ফ্যাট এটা আমরা সাধারণভাবে আগে আমাদের এর উৎসটা জেনে নিই। লিপিডের উৎস কোথা থেকে আমরা পাই, সোর্স। লিপিড সাধারণত আমরা পাই হচ্ছে বিভিন্ন উদ্ভিজ তেল। উদ্ভিদ থেকে যদি হয় উদ্ভিদের তেল, ভেজিটেবল অয়েল। তো ভেজিটেবল অয়েলগুলোর মধ্যে কোন কোন অয়েল, যেমন আমরা যেটা খাই সরষের তেল, তারপরে আমরা খাই হচ্ছে অলিভ অয়েল, আমরা খাই হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। এই যে তেলগুলো ভেজিটেবল অয়েল, এই তেলের মধ্যে প্রচুর পরিমাণে আছে ফ্যাট। এটা উদ্ভিজ তেল। তারপরে উদ্ভিদের বিভিন্ন তেল, তার মানে কি আমরা লিখলাম হচ্ছে সরষের তেল আর অলিভ অয়েল, অলিভ। এছাড়া 2 নম্বর আর অন্যান্য প্রাণীজ উৎসগুলো কি কি, প্রাণীর কোন কোন অংশ থেকে আমরা পাবো, তার মধ্যে সবার আগে আমরা বলবো যে দুগ্ধজাত ফ্যাট। সেটা কি ঘি, বাটার, এগুলো ঘি বাটার, এদের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা হলো এক ধরনের প্রাণীজ ফ্যাট। এছাড়া আর কোথায় ফ্যাট পাবো, আর ফ্যাট পাবো হচ্ছে বিভিন্ন প্রাণীজ মিটে, মাংসের যে ফ্যাট তার মধ্যে আছে মাংসের ফ্যাট। এছাড়া ডিমেও অল্প পরিমাণে আমরা ফ্যাট পাবো। ফ্যাটের অন্য একটা রূপ কোলেস্টেরল থাকে। তো মোটামুটি যে বিভিন্ন ধরনের তেল বা বিভিন্ন ধরনের দুগ্ধজাত দ্রব্য এবং বিভিন্ন ধরনের মাংস, এর মধ্যেই ফ্যাট আছে। তো এই ফ্যাটের উৎস, তো আমরা এই ফ্যাট আমাদের কি দিয়ে তৈরি তার আমাদের এবার জানতে হবে, উপাদান কি। ক্লাস 9 লেভেলে আমরা এটা পড়ে নিই, এরপরে ক্লাস 12 লেভেলে যেটা পড়বো সেটা হচ্ছে উপাদান, উৎস এবং উপাদান কি দিয়ে তৈরি ফ্যাট। ফ্যাটের প্রধান উপাদান হচ্ছে একটা হচ্ছে অ্যালকোহল, 1 নম্বর হচ্ছে অ্যালকোহল, পলিহাইড্রক্সি অ্যালকোহল। একজন থাকবে পলিহাইড্রক্সি, একটা অ্যালকোহল থাকবে পলিহাইড্রক্সি অ্যালকোহল। তার সাথে কি থাকবে, তার সাথে থাকতে পারে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল ছাড়া কিন্তু কখনোই আমাদের ফ্যাট তৈরি হবে না। এবার এটা সাধারণভাবে এই দুটো প্রধান উপাদান ছাড়াও আরও কোনো সময় 2-1টা উপাদান ফ্যাটের মধ্যে আমরা পাবো। তার মধ্যে কি কি হতে পারে, তার মধ্যে ফসফেট, নাইট্রোজেন যুক্ত একটা চেন, অ্যালিফেটিক চেন একটা। আর কি থাকতে পারে, আর হচ্ছে এর মধ্যে কার্বোহাইড্রেট, মনোস্যাকারাইড অংশ থাকতে পারে। এই জিনিসগুলো বিভিন্ন কম্বিনেশন ভাবে থেকে এরা বিভিন্নভাবে মিলেমিশে তৈরি করে আমাদের দেহে বা উদ্ভিদের দেহে অবস্থিত ফ্যাটগুলো। তো ফ্যাটের উপাদান কি, অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিড। আমরা এর আগেই তো পড়েছি যে ফ্যাটি অ্যাসিড, এটা আমরা এর আগের ক্লাসে আমরা পড়েছি মাইক্রোমলিকুলস। ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল এরা হলো মাইক্রোমলিকুলস। মাইক্রোমলিকুলস কাকে বলে, যে মলিকুলসগুলোর ওজন 800 ডাল্টনের নিচে, তারা হলো মাইক্রোমলিকুলস। ফ্যাটি অ্যাসিড হলো এক ধরনের মাইক্রোমলিকুলস। কিন্তু এই মাইক্রোমলিকুলসগুলো যখন পরস্পর যুক্ত হয়ে গিয়ে তারা 800 ডাল্টন বা তার 1000 ডাল্টন বা তার ওপরে যদি কোনো বড় জটিল যৌগ সৃষ্টি করে, তখন আমরা তাকে কি বলবো, ম্যাক্রোমলিকুলস। তার মানে ফ্যাট
পরবর্তীকালে তৈরি হয়ে এরা অনেকগুলো বিভিন্ন রকমের অণু পরস্পর যুক্ত হয়ে এরা যে তৈরি করবে, যে বড় অণু তৈরি করবে, সেটা অনেক সময় ম্যাক্রোমলিকিউল হয়ে যাবে। ফ্যাট মানেই যে ম্যাক্রোমলিকিউল এটা নয়, বেশিরভাগ ফ্যাটি ম্যাক্রোমলিকিউল, কয়েক রকমের ফ্যাট, সরল ফ্যাট যেগুলো, সেটা মাইক্রোমলিকিউলের মধ্যেও আমরা ফেলতে পারি। আর কি, এরা ফ্যাটি অ্যাসিড মাইক্রোমলিকিউল কিন্তু অ্যাসিডে দ্রবণীয়। আর যখন এটা ম্যাক্রোমলিকিউল মানে 800 ডাল্টনের ওপরে যখন এদের ওজন হয়ে যাবে, তখন এটা অবশ্যই কিন্তু ফ্যাটে অ্যাসিডে দ্রবণীয় থাকবে না, অ্যাসিড ইনসলিউবল। তার মানে তখন ম্যাক্রোমলিকিউল, আমরা যেহেতু ম্যাক্রোমলিকিউল, লিপিড ম্যাক্রোমলিকিউল হিসেবে পড়ছি, তার মানে এটা হবে অ্যাসিড ইনসলিউবল এবং ওজন হবে 800 ডাল্টনের থেকে বেশি। এবং এই উপাদানগুলো বিভিন্নভাবে যুক্ত হয়ে তৈরি করবে, এরা কম্বাইন হয়ে যুক্ত করবে লিপিড। এবার একটা প্রশ্ন আসতে পারে যে সরল লিপিড কয় রকম, প্রকারভেদ। আমরা আমাদের যেটা বেসিক কনসেপ্ট হিসেবে লিপিডের প্রকারভেদ জানতে গেলে, লিপিডকে আমরা বলবো লিপিড হচ্ছে এক ধরনের হচ্ছে স্টোরেজ, মানে স্টোরেজ, সঞ্চয়ী লিপিড। আরেকটা হলো কোষ মেমব্রেন লিপিড, মানে পর্দার লিপিড, কোষ পর্দার লিপিড। এবার সঞ্চয়ী লিপিড মানে এই লিপিডগুলো কোষের মধ্যে সঞ্চিত থাকবে। কোষের মধ্যে যে সঞ্চয়ী লিপিড, এগুলোকে আমরা বলি ট্রাই অ্যাসাইল গ্লিসারল। এটা সঞ্চয়ী লিপিড। তারপরে সঞ্চয়ী লিপিডের উদাহরণ কি? সঞ্চয়ী লিপিডের উদাহরণ হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। এটা কোথায় থাকে সঞ্চয়ী লিপিড? আমাদের সমস্ত যে চর্বি জাতীয় কোষ, যাকে আমরা বলি অ্যাডিপোজ টিস্যু, অ্যাডিপোজ কলা, অ্যাডিপোজ টিস্যুর মধ্যে এই ফ্যাট, সঞ্চয়ী ফ্যাট জমা থাকবে। আমরা এর পরের সেকশন যখন একটু ক্লাস 11-এর জন্য পড়ব, তখন এর গঠনগুলো আমরা একটু জানব। আর কোষ পর্দার লিপিড মানে কোষ পর্দা, উদ্ভিদের আমাদের বা প্রাণীর যে কোষের যে কোষ পর্দা, সেই কোষ পর্দার গঠন কীরকম আমরা কোষ পর্দার যখন পড়েছি, কোষ পর্দা হচ্ছে লিপিড বাইলেয়ার। কোষ পর্দার গঠন হচ্ছে লিপিড বাইলেয়ার। লিপিড অণুগুলো হচ্ছে দুটো প্রান্ত, এটা হচ্ছে পোলার আর নন পোলার। লিপিড বাইলেয়ার এটা হলো দ্বিস্তরীয় লিপিডের লেয়ার। লিপিড অণুগুলো পোলার অংশ, নন পোলার অংশ। নন পোলার এই লেয়ারের নন পোলার অংশ, বিপরীত লেয়ারের নন পোলার অংশ মুখোমুখি আছে। এই লিপিডগুলোই হচ্ছে কোষ পর্দা দিয়ে তৈরি। এবং এর মাঝখানে কি আছে? বিভিন্ন প্রোটিন আছে, পেরিফেরাল প্রোটিন, ইন্ট্রিনসিক প্রোটিন, এরা আছে এখানে। এরা বিভিন্নভাবে প্রোটিন অণুগুলো থাকবে। আর লিপিড অণুগুলো কি করবে? এরা বিভিন্নভাবে নড়াচড়া করতে পারে, এরা রোটেশন করতে পারে, এইখানে ঘুরতে পারে, বা এখানে এই অণুটা এদিকে যেতে পারে, বা এই অণুটা এখানে আসতে পারে। এই যে লিপিড বাইলেয়ার, এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল। তোমরা এটা পড়েইছো কোষ পর্দার। সেই ফ্লুইড মোজাইক মডেলের যে কোষ পর্দার যে লিপিড, সেই লিপিড তৈরি হচ্ছে, এই লিপিডগুলো কোষ পর্দার গঠনের জন্য দায়ী লিপিড। সেগুলো কীরকম হতে পারে? এরা হতে পারে ফসফোলিপিড, তার নাম লেসিথিন। সবথেকে বেশি পরিমাণে যে লিপিড কোষ পর্দায় থাকে তাকে আমরা বলি লেসিথিন, ফসফোলিপিড, লেসিথিন। আর কি আছে? গ্লাইকোলিপিড। তার মানে লিপিড দুই রকম, একটা হলো সঞ্চয়ী লিপিড, আর একটা হলো কোষ পর্দা গঠনকারী লিপিড। এটা কোষের মধ্যে জমা থাকে অ্যাডিপোজ টিস্যুতে, আর সমস্ত কোষের কোষ পর্দা যে লিপিড দিয়েই তৈরি হবে। লিপিড ছাড়া কিন্তু বা আমাদের কোষ পর্দা কখনো তৈরি হবে না। তো এই হলো দুই রকম। এছাড়াও আরও কয়েক ধরনের লিপিডের পদার্থ আমরা পাবো। তেমন কি? সেটা হচ্ছে
কোলেস্টেরল, কোলেস্টেরল, প্রোস্টাগ্ল্যান্ডিন, এইগুলো বিভিন্ন ধরনের জটিল লিপিড, বিভিন্ন বিভিন্ন কোষে বিভিন্ন গ্রুপে কাজ করে। আরেকটা আছে যেটা আমরা পড়বো, আমরা তোমাদের সিলেবাসেও আছে, সেটা হচ্ছে এ বি ও ব্লাড গ্রুপ। এবিও ব্লাড গ্রুপটা যখন আমরা পড়ব, যে আমাদের রক্তকে 4 ভাগে ভাগ করে, রক্তের লোহিত কণিকায় এক বিশেষ ধরনের গ্লাইকোলিপিড আছে, যে গ্লাইকোলিপিডের উপর ভিত্তি করে আমাদের রক্তকে 4 ভাগে ভাগ করেছি। সেই রক্ত যদি ও অ্যান্টিজেন থাকে তাহলে এটা হলো ও গ্রুপের রক্ত, যদি এ অ্যান্টিজেন থাকে এ গ্রুপের রক্ত, যদি বি অ্যান্টিজেন থাকে বি গ্রুপের রক্ত, যদি এ এবং বি 2 রকমের অ্যান্টিজেনই থাকে তাহলে তাকে আমরা বলবো এবি গ্রুপের রক্ত। এই রকম 4 ধরনের রক্তের গ্রুপ আছে। আমরা যখন রক্তের গ্রুপ পড়বো আরও ভালো করে পড়বো, বা এর পরের ক্লাসটাতেও আমরা একটু এবিও ব্লাড গ্রুপের গঠন কীভাবে গঠন তারা জেনে নেব। তবে এবিও ব্লাড গ্রুপ কি? এক ধরনের গ্লাইকোলিপিড, একে আমরা বলি গ্যাংলিওসাইট, খুব আর একটু উঁচু মানের। তাহলে আমাদের একটা লিপিডের প্রকারভেদ হলো, এবং লিপিডের কাজ, আমাদের যেটা ক্লাস 9 লেভেলে লিপিডের কাজ সম্পর্কে অনেকগুলো প্রশ্ন আসতে পারে, যে প্রধান যে কাজ লিপিড হচ্ছে শক্তি সঞ্চয়। 1 নম্বর কাজ হচ্ছে ফাংশন। প্রথম কাজ কি? শক্তি উৎপাদন। আমাদের দেহে প্রচুর পরিমাণে লিপিড সঞ্চিত থাকে, এবং সেই লিপিডগুলো আমাদের প্রয়োজনের সময় লিপিড ভেঙে শক্তি আমরা পাবো। লিপিডের যে গঠন, যে ফ্যাটি অ্যাসিড, সেই ফ্যাটি অ্যাসিড ভেঙে তৈরি হবে অ্যাসিটাইল কোএনজাইমে, সেই অ্যাসিটাইল কোএনজাইমে অন্তঃশ্বসনে প্রবেশ করবে, করে ক্রেবস চক্রে এ বিভিন্ন অ্যাসিড তৈরিতে অংশগ্রহণ করবে এবং NADPH তৈরি করবে, এবং পরবর্তীকালে NADPH এটিপি তৈরিতে সাহায্য করবে। মানে এটিপি মানে তাকে আমরা বলি এনার্জি কারেন্সি, এটিপিকে আমরা বলি এনার্জি কারেন্সি। তো এটিপি দিয়ে আমরা কাজ করব। তো ফ্যাট ভেঙে শক্তি পাবো এবং শক্তি দিয়ে আমরা কাজ করতে পারবো। প্রথম হচ্ছে শক্তি উৎপাদন। 2 নম্বর কি, যেটা আমরা 2 নম্বর পড়েছি, কোষ পর্দা গঠন। কোষের বিভিন্ন পর্দায় আগেই পড়লাম যে ফসফোলিপিড দিয়ে তৈরি কোষ পর্দা গঠন। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের গঠন প্রদান ও দ্রাবক হিসেবে কাজ। এক অদ্ভুত জিনিস, সেটা কি? এটি হলো আমাদের দেহে যে কিছু ভিটামিন আছে, আমরা ভিটামিনের ক্লাসে পড়েছি ADEK, এই 4 রকমের ভিটামিন কিন্তু আমাদের দেহে স্বাধীনভাবে জলে মিশে থাকবে না, কারণ এই 4 রকমের ভিটামিনই ফ্যাটি অ্যাসিডের বিভিন্নভাবে ফ্যাটি অ্যাসিড পরিবর্তিত হয়ে আইসোপ্রিন বলে একটা যৌগ তৈরি করে। সেই আইসোপ্রিন যৌগ থেকে তৈরি হয় যৌগগুলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে ADEK। মানে ভিটামিন ADEK এর উৎস হচ্ছে ফ্যাট জাতীয় পদার্থ, এবং এই ভিটামিনগুলো দ্রবীভূত থাকবে কোথায়? আমাদের দেহের চর্বির মধ্যে। ওরা চর্বির মধ্যে দ্রবীভূত থাকবে। তার মানে এই ফ্যাটে দ্রবণীয় ভিটামিন ADEK এর দ্রাবক হিসেবে কাজ করে। 3 নম্বর কি? 4 নম্বর হচ্ছে বিভিন্ন হরমোন, যেমন স্টেরয়েড হরমোনগুলো উৎপন্নতে সাহায্য করা। আমরা প্রধান 2-1টা স্টেরয়েড হরমোন, যেমন আমাদের পুরুষের দেহে টেস্টোস্টেরন, মেয়েদের দেহে ইস্ট্রোজেন। এই হরমোনগুলো এক কোষ থেকে আরেক কোষে উদ্দীপনা, বিভিন্ন ধরনের নির্দেশ পরিবহন করতে সাহায্য করে, রাসায়নিক বার্তাবাহক হিসেবে এরা কাজ করে। তো এই হচ্ছে আমাদের লিপিডের উৎপাদন। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, লিপিড এর ক্যালোরিফিক মূল্য কত, মানে ক্যালোরিক মূল্য কত? 1 গ্রাম লিপিড ভেঙে 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। সব থেকে বেশি শক্তি উৎপন্ন হয় লিপিড ভেঙে। এই লিপিড যখন আমাদের দেহে সবার আগে যখন আমাদের শক্তির প্রয়োজন, তখন শর্করা জাতীয় খাদ্য ভেঙে শক্তি পাবো। এবার ধরো আমাদের দেহে শর্করা সঞ্চিত আছে কি হিসাবে? গ্লাইকোজেন হিসাবে পেশিতে সঞ্চিত আছে, আমরা পড়েছি। সেই গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ পাবো, এবং গ্লুকোজ অন্তঃশ্বসন প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপন্ন
করবে। কিন্তু যখন আমাদের দেহে এই গ্লাইকোজেন শেষ হয়ে যাবে, স্টারভেশন বা অত্যধিক পরিশ্রম, তখন কি হবে, আমাদের দেহে যে বিভিন্ন ফ্যাট কোষগুলো আছে, সেই অ্যাডিপোজ টিস্যু, তার মধ্যে যে সঞ্চয়ী ফ্যাট আছে, সেই সঞ্চয়ী ফ্যাট ভেঙে শক্তি আমরা পাবো। তো এইভাবে তাই জন্য আমরা প্রথম রাউন্ড হচ্ছে শর্করা, দ্বিতীয় শক্তি উৎপাদনের জায়গা হচ্ছে লিপিড। এবং লিপিড যখন শেষ হয়ে যাবে, অনেক দিন আমরা যদি উপাসে থাকি, তখন আমাদের প্রোটিন ভাঙতে শুরু করবে। তো এই জন্য আমরা ফ্যাটকে আমরা বলে থাকি যে প্রোটিন বাঁচোয়া একটা খাদ্য। আরেকটা এখানে কাজ না বললেই নয়, সে কি, ফ্যাট আমাদের বিভিন্ন ইনসুলেটর হিসেবে কাজ করে। ইনসুলেটর, হিটের, আমাদের যখন যারা মোটা শরীর তাদের দেহে কি হয়, যারা প্রচুর চর্বি জমা থাকে ত্বকের নিচে, ফলে তাদের শীতকালে কিন্তু অত ঠান্ডা লাগে না যেটা আমাদের লাগবে, রোগা মানুষের লাগবে। কিন্তু মোটা মানুষের আবার অন্য একটা অসুবিধা, যে অতিরিক্ত চর্বি যখন শরীরে জমবে, সেটা তাদের রক্তের নালীর ভেতরের দেওয়ালে জমে যাবে এবং তখন রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হবে এবং তাদের বিভিন্ন হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ হবে। তাহলে আমরা ক্লাস 9-এর যে লিপিডে কি, লিপিডের উপাদান কি, লিপিডের প্রকারভেদ কি এবং তার গঠন কি জানলাম। এবার আমরা ধীরে ধীরে জেনে নেব ক্লাস 11-এর আরেকটু কিছু কিছু পয়েন্ট আমাদের জানতে হবে। তাহলে আমরা তো 9 লেভেলে ফ্যাট সম্পর্কে জানলাম। এবার আমরা একটু এই ফ্যাট সংক্রান্ত ক্লাস 11 এবং নিটে কোন লেভেলের প্রশ্ন দুই একটা হতে পারে সেই সম্পর্কে আমরা একটু ধারণা করে নেব। এটা বেসিক জিনিসটা জানতেই হবে, এর উপরে যে দুই একটা পয়েন্ট আমাদের না জানলেই নয় সেগুলো। প্রথম হচ্ছে যে সঞ্চয়ী লিপিড, স্টোরেজ লিপিড। স্টোরেজ লিপিডের নাম কি? ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। ট্রাইঅ্যাসাইল গ্লিসারল মানে কি? তার মানে এ হচ্ছে গ্লিসারল, গ্লিসারল প্লাস 3 ফ্যাটি অ্যাসিড। দ্য বেসিক স্ট্রাকচার, গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল তৈরি করবে, যারা অ্যাডিপোজ টিস্যুতে সঞ্চিত থাকবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে গ্লিসারল এবং এই যে ফ্যাটি অ্যাসিড কীভাবে এরা যুক্ত। আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই। গ্লিসারল হচ্ছে 3 কার্বন যুক্ত একটা মেন স্ট্রাকচার এবং এর সাথে তিনটে OH আছে। আর কি আছে? কার্বনের 4টা হাত আমরা মেলাবো, H H H H H। এই হচ্ছে গ্লিসারল। আর ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের সংখ্যা আমরা তো জানি ফ্যাটি অ্যাসিড কীরকম, 4 কার্বন থেকে শুরু করে প্রায় 32 কার্বন যুক্ত, কার্বনের অ্যালিফেটিক চেন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিডকেই আমরা বলবো ফ্যাটি অ্যাসিড। মানে ফ্যাটি অ্যাসিড মানে তার মধ্যে একটি কার্বক্সিল গ্রুপ অবশ্যই থাকবে এবং কার্বন যে চেনটা থাকবে 4 কার্বন থেকে শুরু করে 32 কার্বন। তবে সাধারণত আমাদের যেটা জীবজগতে মানে আমাদের দেহে বা উদ্ভিদের দেহে পাওয়া যায় 12 কার্বন থেকে শুরু করে 20 কার্বনের মধ্যে যে চেনটা। তো এর মধ্যে ফ্যাটি অ্যাসিডগুলোর মধ্যে কি আমরা জানি যে পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। পামিটিক স্টিয়ারিক অ্যাসিড হলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তারপরে কি ওলেইক অ্যাসিড, একটা ডাবল বন্ড আছে। লিনোলেইক অ্যাসিড 2টো ডাবল বন্ড। লিনোলেনিক অ্যাসিড 3খানা ডাবল বন্ড এবং অ্যারাচিডোনিক অ্যাসিড 4খানা ডাবল বন্ড আছে। তার মানে কি যে বিভিন্ন রকমের ফ্যাটি অ্যাসিড বিভিন্ন রকম, কিন্তু এই গ্লিসারলের সাথে ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে। তো আমরা কিভাবে যুক্তিকরণ একটু দেখে নিই। এটা যদি OH গ্রুপ থাকে আর আমরা বললাম ফ্যাটি অ্যাসিড মানে COH ডবল বন্ডেড O, এটা হলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। আর কি এর সাথে থাকছে R1। R1 মানে কি হতে পারে? কার্বনের সংখ্যা 12 থেকে 20 অবধি সাধারণত জীবদেহে পাওয়া যায়। এই কার্বনের সংখ্যা 12 থেকে 20 অবধি, মানে 11 থেকে 19 অবধি হতে পারে। তো এই অ্যাসিড এরকম R2, R3, এই হচ্ছে 3টে ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে এস্টার বন্ধনী দ্বারা। এস্টার কীরকম বন্ধনী? যে এর OH
এই OH আর এর একটা H2O, এইভাবে ওরা বেরিয়ে যাবে। তার মানে এই H আর OH এইভাবে এরা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তৈরি করবে কি এস্টার বন্ধনী। তখন এটা কি হয়ে যাবে, এটা মিটিয়ে দিলাম, মিটিয়ে দিলে এটা হয়ে গেল OCOO। এই রকম একটা করে বন্ধনী তৈরি হবে। এটা হলো এস্টার বন্ধনী। এস্টার বন্ধনীতে কি থাকবে, এস্টার বন্ধনীতে একটি যৌগের অ্যালকোহল হাইড্রক্সিল গ্রুপ অপর একটা যৌগের কার্বক্সিলিক গ্রুপের সাথে এরা সংযুক্ত হবে, জল বেরিয়ে যাবে এবং যে বন্ধনীটা তৈরি হবে তাকে আমরা বলবো এস্টার বন্ধনী। সেখানে এখানে তৈরি হচ্ছে এস্টার বন্ধনী। এর OH গ্রুপ, এর OH গ্রুপ আর এর অ্যাসিড গ্রুপ, এইটা যুক্ত হয়ে তৈরি করছে C ডবল বন্ডেড O। এটা নিয়ে তৈরি হচ্ছে, এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে এরা যুক্ত হয়ে যাবে। তিনটে অ্যাসিড, তিনটে যে OH গ্রুপ আছে সেই তিনটে OH গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবে, হয়ে গিয়ে তৈরি করবে হচ্ছে কি, তো হয়ে গিয়ে তৈরি করবে তিনটে এস্টার বন্ধনী। তার মানে গ্লিসারল তিনটে এস্টার বন্ধনীর সাহায্যে তিনটে ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত হয়ে তৈরি করবে ট্রাই অ্যাসাইল গ্লিসারল। তো এই হচ্ছে আমাদের স্টোরেজ লিপিড। এবং এটা কোথায় সঞ্চিত থাকবে, এটা সঞ্চিত থাকবে হচ্ছে আমাদের অ্যাডিপোজ টিস্যুতে। তো সঞ্চয়ী লিপিড ছাড়া এবার আমাদের যেটা পরের প্রশ্ন সেটা হচ্ছে যে কোষ পর্দার লিপিড, যে কোষ পর্দার যে স্ট্রাকচারাল লিপিড সেটা কীরকম, সেটা হচ্ছে সেই লিপিডের মধ্যে ফসফেট গ্রুপ থাকতে পারে, সেই লিপিডের মধ্যে নাইট্রোজেন ঘটিত কোনো যৌগ থাকতে পারে, অথবা সেই যৌগের মধ্যে গ্লিসারলও থাকতে পারে, গ্লিসারল বাদে অপর একটা যৌগও থাকতে পারে। তো কি থাকতে পারবে আমাদের যে স্ট্রাকচারাল মেমব্রেন প্রোটিন, মেমব্রেন লিপিড। মেমব্রেন লিপিড কী রকম হতে পারে, এরা দু রকম হতে পারে। এক নম্বর হচ্ছে ফসফোলিপিড, ফসফোলিপিড, আর এটা হলো গ্লাইকোলিপিড। এবার প্রশ্ন হচ্ছে ফসফোলিপিডে কি থাকবে, গ্লিসারল থাকতে পারে, ফসফোলিপিডে গ্লিসারল থাকবে, আর কি থাকবে ফ্যাটি অ্যাসিড, আর কি থাকবে ফসফেট, আর কি থাকবে আরেকটা অ্যালকোহল OH গ্রুপ থাকতে পারে, বা এখানে N অথবা N নাইট্রোজেন ঘটিত কোনো একটা অ্যালিফ্যাটিক চেন থাকতে পারে, ফসফোলিপিড। আর গ্লাইকোলিপিডে কি থাকতে পারবে, গ্লাইকোলিপিডে তৈরি হবে এই গ্লিসারল থাকতে পারে, অথবা গ্লিসারলের বদলে আরেকটা অন্য একটা অ্যালকোহল থাকে, সেটাকে আমরা বলবো স্ফিঙ্গোসাইন। আর কি থাকতে পারে, ফ্যাটি অ্যাসিড অবশ্যই থাকবে, আর কি থাকবে, আর থাকবে হচ্ছে কার্বোহাইড্রেট ময়েটি। তো এই হচ্ছে স্ট্রাকচার, মেন স্ট্রাকচার। আমাদের বেসিক লেভেলে এইটুকু জানলেই চলবে, ক্লাস 12 লেভেলে। তার মানে কার্বোহাইড্রেট মানে আমাদের যখন কোষপর্দার মেমব্রেন যে লিপিড, সেই লিপিডের মধ্যে ফসফেট যুক্ত থাকলে ফসফোলিপিড, আর যদি কার্বোহাইড্রেট যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলবো গ্লাইকোলিপিড। এবার এখানে আরেকটা প্রশ্ন যেমন আসতে পারে যে কার্বোহাইড্রেট, কোনো লিপিডের সাথে যখন কার্বোহাইড্রেট যুক্ত হয় সেটা কোন জায়গায় যুক্ত হয়, কার্বোহাইড্রেটটা যুক্ত হওয়াটা, কার্বোহাইড্রেট সাধারণত যুক্ত হয় হচ্ছে আমাদের গলগিতে। গলগি বডি যে অংশটা আছে আমাদের কোষ অঙ্গাণু, তার মধ্যে কার্বোহাইড্রেট ময়েটিগুলো যুক্ত হয় প্রোটিনের সাথে। তো ফসফোলিপিড, এই যে আমাদের ফসফোলিপিড, যে প্রধান যে ফসফোলিপিডের নাম হচ্ছে লেসিথিন। এই ফসফোলিপিড প্রধানত আমাদের কোষপর্দা গঠনে সাহায্য করছে। তো কোষপর্দার গঠন তো আমরা জেনেছি, কিন্তু এখানে দু একটা জিনিস আমাদের জানতে হবে যে কোষপর্দা কেন ফ্লুইড, নর্মাল অবস্থায় এই কোষপর্দা নড়াচড়া করে কেন। এর কারণ দুটো। প্রধান 1 নম্বর কারণ হচ্ছে কোষপর্দার মধ্যে 1 নম্বর হচ্ছে কি স্যাচুরেটেড
ফ্যাটি অ্যাসিডের সাথে সাথে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডও কোষ পর্দার মধ্যে থাকে। মানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকার জন্য কি হয়, ফ্যাটি অ্যাসিড থাকার জন্য একটা গ্লিসারল এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকার জন্য চেনগুলো ডাবল বন্ড, কোনো কোনো জায়গায় কার্বনের ডাবল বন্ড থাকে, ফলে চেন যে হাইড্রোকার্বন চেনটা সেটা কিন্তু সোজা থাকে না, বাঁকা থাকে। এর ফলে কি পাশের অণুটার যদি এরকম আনস্যাচুরেটেড একটা চেন থাকে, এরকম থাকলো, এখানে ডাবল বন্ড। এর ফলে কি লিপিড অণুগুলো ঠিক ঘনভাবে থাকতে পারে না, তার ফলে কি লিপিড অণুগুলো ফাঁকা ফাঁকা থাকছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে কি আছে, এই লিপিড অণুগুলোর, কোষ পর্দার লিপিড অণুগুলোর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল অণুগুলো ঢুকে আছে। কোলেস্টেরল অণু হচ্ছে কি 5টা রিং, 5 রিং কম্পাউন্ড, ফ্যাটি কম্পাউন্ড। সেই কোলেস্টেরল অণুগুলো যখন ফসফোলিপিড অণুগুলোর মাঝখানে ঢুকে আছে, ফলে লিপিড অণুগুলো পরস্পরের গায়ে আটকে যেতে পারছে না, এরা একটু ফাঁকা ফাঁকা থাকতে পারছে। এর ফলে লিপিড কখনো সচল মেমব্রেন সব সময়ই কিন্তু কখনো কঠিন হচ্ছে না, বেশিরভাগ সময়ই একটা ফ্লুইডি নেচার, তরল নেচার অবলম্বন করছে, যে কারণে বিভিন্ন কোষ পর্দার মধ্যে অবস্থিত বিভিন্ন রিসেপ্টরগুলো কোষের পর্দার মধ্য দিয়ে বাহিত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই চলে যেতে পারছে। তাদের মধ্যে বিভিন্ন যে আয়ন চ্যানেলগুলো স্থান পরিবর্তন করতে পারছে। এটা হচ্ছে লিপিডের একটা বিশেষ, কোষ পর্দার লিপিডের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য। এছাড়া যে আমরা এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, সাধারণ একটা কমন সেন্সের প্রশ্ন, সেটি হচ্ছে যে কোন লিপিড আমরা কি দেখে বুঝবো যে লিপিডটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড। সেটার জন্য যে স্যাচুরেটেড লিপিড যেটা হবে, মানে যে লিপিডের মধ্যে ফ্যাটি অ্যাসিডের মধ্যে সবই সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড নেই, সেই লিপিড হলো স্যাচুরেটেড লিপিড। এই স্যাচুরেটেড লিপিড যদি রুম টেম্পারেচারে রাখা যায়, রুমের উষ্ণতাতেই সে কিন্তু শক্ত হয়ে যাবে। তার মানে স্যাচুরেটেড লিপিড যত আমাদের জায়গায় শরীরে থাকবে, সে তত রুমের টেম্পারেচারেই শক্ত দলা। যত আনস্যাচুরেশন বাড়বে, মানে ডিহাইড্রোজেনেশন, লিপিডের যে বড় বড় চেন, সেখান থেকে সিঙ্গেল বন্ড যত ডাবল বন্ডে রূপান্তরিত হবে, দুটো কার্বনের মধ্যে একটি ডাবল বন্ড হতে পারে, বা অনেকগুলো দুটো ডাবল বন্ড হতে পারে, 3টে ডাবল বন্ড হতে পারে, এমনকি 4টা ডাবল বন্ডও হতে পারে। এই যে ডাবল বন্ড যত বাড়বে, তত হবে কি, তত সেই লিপিড অণুগুলো এক ঘনভাবে থাকতে পারবে না রুম টেম্পারেচারে। তাদের মধ্যে একটা মুভমেন্ট দেখা দেবে এবং তারা আঁকা বাঁকা অবস্থা থাকার জন্য ঠিকভাবে চেপে থাকতে পারবে না। এর ফলে কি হবে, এরা রুম টেম্পারেচারে তরল। রুম টেম্পারেচারে তরল থাকলে বুঝতে হবে সেটা হচ্ছে তার মধ্যে আনস্যাচুরেশন বেশি। আর রুম টেম্পারেচারে যদি সলিড থাকে, যেটা বনস্পতিতে ডালদায় দেখা যায়, সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এখান থেকে আমাদের আরেকটা প্রশ্ন আসে যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ভালো না আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ভালো। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেমন দরকার, তার মধ্যে স্যাচুরেটেড থেকে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের দেহে খুব উপকারী। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো থাকে এবং এরা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল এবং বিভিন্ন প্রোটিন মিলে এরা বিভিন্নভাবে কম্বিনেশন হয়ে তৈরি করে মাইসেলি, ভিএলডিএল, এইচডিএল এবং এলডিএল। বিভিন্ন ধরনের ফ্যাটি কোলেস্টেরল, তারপরে ফ্যাটি অ্যাসিড এবং অ্যাপোপ্রোটিন, এই যৌগগুলো বিভিন্ন কম্বিনেশনে যুক্ত হয়ে আমাদের রক্তের মধ্যে ঘুরে বেড়ায় এবং এরা তৈরি করে কি ভিএলডিএল, এলডিএল আর এইচডিএল। এই 3টে যৌগ মধ্যে প্রথম দুটো যৌগ কিন্তু আমাদের দেহে ক্ষতিকারক, আর এইচডিএল এটা আমাদের উপকারী ফ্যাট। এই দুজন আমরা যখন হার্টের সার্কুলেশন পড়ব, আমাদের ব্লাড ভেসেল ন্যারোয়িং বা ব্লাড ভেসেল যাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস, এই দুটো
বড় বড় মলিকিউল এরা অ্যাথেরোস্ক্লেরোসিস ঘটায় এবং যার ফলে ব্লাড ভেসেলের যে ভেতরের লুমেন সেটা কমে যায় এবং রক্ত যাতায়াত বাধাপ্রাপ্ত হয় এবং পরবর্তীকালে আমাদের তৈরি হয় হচ্ছে অ্যাঞ্জাইনা, তারপরে তৈরি হবে হার্ট ফেলিওর, তারপরে হয়ে যেতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট। তো এই যে পর্যায়ক্রমিকভাবে এই প্রথম শত্রু হচ্ছে ভিএলডিএল এবং এলডিএল। এরা যদি কোষ রক্তনালীর ভেতরের প্রাচীরে জমতে থাকে তাহলে রক্তের ভেতরের গহ্বরটা ন্যারো থেকে ন্যারোতম হতে থাকে এবং তার ফলে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হবে এবং হৃৎপিণ্ডের পেশির যদি হৃৎপিণ্ডের রক্তনালীর মধ্যে হয় তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হয়। তখন আমাদের কি করতে হয়? বাইপাস, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি এবং তারপরে বাইপাস সার্জারি। তখন ওই ব্লাড ভেসেল, যেই ব্লাড ভেসেলের ভেতরে এরা জমে যায় তাদের কেটে বাদ দিতে হয়। তো এইখানকার এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের যে দু একটা প্রশ্ন আসতে পারে যেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। এবিও ব্লাড গ্রুপ এটি কি? এটি এক ধরনের লোহিত রক্তকণিকার মধ্যে অবস্থিত এক বিশেষ ধরনের গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড এবিও ব্লাড গ্রুপ এটা হলো এক ধরনের গ্লাইকোলিপিড। আমরা একে বলবো গ্লাইকোলিপিড। একে আমরা গ্লাইকোলিপিড একটা ভাগ স্ফিঙ্গোলিপিড বলবো। স্ফিঙ্গোলিপিড। পরবর্তীকালে স্ফিঙ্গোলিপিডের আরেকটা অংশ হচ্ছে গ্যাংলিওসাইড। এরা হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের গ্যাংলিওসাইড মানে লিপিড মলিকুল। এগুলো কোথায় আছে? কোষ পর্দার, লোহিত রক্তকণিকার কোষ পর্দার মধ্যে আছে। লোহিত রক্তকণিকার কোষ পর্দায় মধ্যে এই এ অ্যান্টিজেন, যদি এ অ্যান্টিজেন থাকে তখন রক্তটাকে আমরা বলবো এ রক্ত। তো এ অ্যান্টিজেনটা বা বি অ্যান্টিজেন বা ও অ্যান্টিজেনটা কি আগে সেটা জেনে নিই। ও অ্যান্টিজেন হলো একটা অ্যান্টিজেন, কারণ তার প্রধান যে স্ট্রাকচার সেটা হবে হচ্ছে একটা অ্যালকোহল, সেটা স্ফিঙ্গোসাইন। স্ফিঙ্গোসাইন তার সাথে কে যুক্ত আছে? একটা ফ্যাটি অ্যাসিড। আর যুক্ত আছে এখানে আছে কার্বোহাইড্রেট। এইবার প্রশ্ন হচ্ছে কোন কার্বোহাইড্রেট থাকলে কোন অ্যান্টিজেন? এটা কিন্তু এক ধরনের স্ফিঙ্গোলিপিড। এই ধরনের স্ফিঙ্গোলিপিডকে আমরা বলবো গ্যাংলিওসাইড বা তাকে আমরা বলবো গ্লাইকোলিপিড, যাই বলি না কেন। তো এইবার প্রশ্ন হচ্ছে ও ব্লাড গ্রুপ যখন হবে তখন এই যে কার্বোহাইড্রেট মডেলটা কি? তখন আমরা এর সিকোয়েন্সটা হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ, এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন, তারপরে হচ্ছে গ্যালাক্টোজ, আর এদিকে হচ্ছে ফিউকোজ, সবাই মনোস্যাকারাইড। এই কটা কার্বোহাইড্রেট যখন থাকবে এবং সাথে থাকবে কে? সাথে থাকবে হচ্ছে এই স্ফিঙ্গোসাইন ফ্যাটি অ্যাসিড। তখন যে রক্তের কণিকার গায়ে অবস্থিত যে লিপিড তাকে আমরা বলবো ও অ্যান্টিজেন। এটা ও অ্যান্টিজেন। এটাই হয়ে যাবে এ অ্যান্টিজেন। কখন হয়ে যাবে? যখন এই গ্যালাক্টোজের পরে এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামাইন এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামাইন যুক্ত হয়ে যাবে, তখন এটার নাম হয়ে যাবে হচ্ছে এ। তার মানে এ না, এই যখন অ্যাবসেন্ট তখন হলো ও, যখন এ অতিরিক্ত এসে যুক্ত হয়ে গেল তখন হলো এ, আর যখন এইটার বদলে এসে যাবে হচ্ছে গ্যালাক্টোজ, আরেকটা গ্যালাক্টোজ এসে লেগে যাবে, তখন এই ব্লাড গ্রুপটাকে আমরা বলবো বি। তার মানে লোহিত রক্তকণিকার কোষপর্দার গায়ে যে অ্যান্টিজেন, যে এটা আমরা যদি বলে থাকি ক্যান্ডি,
সুগার অ্যান্টিজেন। এটা কার ফ্যাটি চেন স্ট্রাকচার হচ্ছে ফ্যাটি অ্যালকোহল এবং তার সাথে একটা সুগার ময়েটি। এটা যখন ফ্রি নর্মাল অবস্থায় থাকবে, এই অবধি থাকবে, তখন ও। যদি জিনের কোনো পরিবর্তনের কারণে নতুন একটা মনোস্যাকারাইড এসে যুক্ত হয় তখন হয়ে যাবে এ। যখন এই মনোস্যাকারাইডের বদলে আবার গ্যালাক্টোজ এসে যুক্ত হবে তখন হবে হচ্ছে বি। এবার লোহিত রক্তকণিকায় যদি এই অ্যান্টিজেনটাও থাকে, এ অ্যান্টিজেনও থাকে, বা এই অ্যান্টিজেনের বদলে বি অ্যান্টিজেনও থাকে, দুটোই যদি থাকে, যদি একটা থাকে এ গ্রুপের রক্ত, যদি দুটোই থাকে তখন এ ও বি গ্রুপ, এ বি গ্রুপের রক্ত। আর যদি অনলি বি অ্যান্টিজেনটা থাকে তাহলে আমরা তাকে বলবো বি গ্রুপের রক্ত। তো এটা আমাদের মাল্টিপল অ্যালিল যখন আমরা পড়বো জেনেটিক্সে, তখন এটার কিভাবে জিন সজ্জাবিন্যাস এটার হয়, যে বাবা যদি এ হয়, মা যদি বি হয়, বাচ্চার সম্ভাবনা কী হওয়ার সম্ভাবনা, এটা আমরা কিন্তু যখন ক্রোমোজোমাল স্টাডি করে যখন আমরা ইনহেরিটেন্স পড়বো, ব্লাড গ্রুপ ইনহেরিটেন্স, তখন আমরা এটা জেনে নেব, কোডমিনেন্স। তাহলে আমরা সেটা তখন পড়বো। তাহলে ফ্যাটের আরও কয়েকটা কাজ যেমন আসতে পারে 12-এ, যেমন বিভিন্ন ধরনের হরমোনের নাম বলো যারা ফ্যাট ডিরাইভড হরমোন হচ্ছে বিভিন্ন ধরনের কর্টিজোল, কর্টিকোস্টেরল, তারপরে হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এন্ডোস্টেরন। এইগুলো হচ্ছে সব স্টেরয়েড গ্রুপের এবং তারা এক ধরনের লিপিড ধর্মী। এছাড়া আরেকটা শব্দ আমরা বারে বারে 12-এ পাবো, প্রোস্টাগ্ল্যান্ডিনও কিন্তু এটাও কিন্তু এক ধরনের লিপিড ডিরাইভড। কোন যৌগ থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়? অ্যারাচিডোনিক অ্যাসিড। এটা একটা ফ্যাটি অ্যাসিড, ইসেনশিয়াল এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অ্যারাচিডোনিক অ্যাসিড। এই অ্যারাচিডোনিক অ্যাসিড থেকে তৈরি হয় প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রধান যেটা কাজ, পাইরিজেসিক, আমাদের জ্বর, ব্যথা, ইনফ্ল্যামেশন, এটার কারণ হচ্ছে ইনফ্ল্যামেশন। তারপরে এর প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ হচ্ছে আমাদের যে যখন সন্তান প্রসব হবে তখন প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রিক্ট করবে, এটা প্রোস্টাগ্ল্যান্ডিনের আরেকটা কাজ। তো প্রোস্টাগ্ল্যান্ডিন আর অ্যারাচিডোনিক নামক ইসেনশিয়াল পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি হয়, যার কার্বনের সংখ্যা 20 এবং যার মধ্যে 4টে আনস্যাচুরেশন আছে। 4টে আনস্যাচুরেশন, এর মধ্যে 4টা জায়গায় 4টা ডাবল বন্ড দেখতে পাওয়া যায়, 4 ডাবল বন্ড। তো অ্যারাচিডোনিক অ্যাসিডের 4টা ডাবল বন্ড আছে এবং তার কার্বনের সংখ্যা 20। অ্যারাচিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, যে আমাদের বিভিন্ন জ্বর, কোনো কিছু ঢুকলে শরীরে, যখন কোনো অ্যান্টিজেন ঢুকে তখন আমাদের দেহের মধ্যে যে জ্বরের একটা ভাব সৃষ্টি হয় প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে, যে ব্যথার সৃষ্টি হয় প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে, তখন আমরা বিভিন্ন ধরনের পেন কিলার, স্টেরয়েডাল, নন স্টেরয়েডাল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যেমন প্যারাসিটামল, স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিডোস্যালিসাইলেট যেমন ডিসপ্রিন, বা আমরা সেখানে ডাইক্লোফেনেক, বিভিন্ন ধরনের ওষুধ আছে, সেগুলো খেয়ে আমরা সেই অ্যান্টি প্রোস্টাগ্ল্যান্ডিন যাতে তৈরি না হয় সেই কাজটা করে, সেই ওষুধগুলো বাধা দেয়। তাহলে আমরা মোটামুটি ফ্যাট থেকে এটুকু জেনে গেলাম যে ফ্যাট কোথা থেকে পাই আমরা প্রথম ধাপেই জেনেছি। এই ধাপের বিশেষ কয়েকটি ফ্যাট অণুগুলো কী দিয়ে, কোন বন্ধনী দ্বারা যুক্ত, ফ্যাট অণুগুলোর মধ্যে রক্তের গ্রুপটা কি বিশেষ করে জানলাম। সেই সাথে আমরা লিপিডের ফ্লুইডিটি কারণ, লিপিড তরল কেন বা অর্ধতরল হয় কেন, এই বা লিপিডের মধ্যে প্রোটিনগুলো কি করে ফ্লোট করে তার প্রধান কারণে যে লিপিডের স্ট্রাকচার, তার মধ্যে এটা বর্ণিত আছে। তো এই হলো আমাদের লিপিড। এর পরের দিন আমরা পড়াবো হচ্ছে এনজাইম।